আচ্ছা, কেমন হবে যদি অন্ধকার একটা ঘর থেকে দুটো কালো হাত হুট করে আপনার সামনে এসে পড়ে? অথবা মনে করুন, রাত্রে বেলায় আপনার চোখের সামনে একটা বড় বিড়াল হুট করে কালো একটা কুকুর, বিশাল একটা কুকুর হয়ে গেল। কি করবেন তখন আপনি? চোখ বন্ধ করে থাকবেন? কি করবেন? চলুন শুনে আসি তাহলে আজকের ঘটনাগুলো। শুনছ? রাত নামলে ছায়ারা জেগে ওঠে। এখানে কারা আছে? দরজাটা খুলে গেছে। ভূত আড্ডা, ভূত আড্ডা। What's Ganja? আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানজিল এবং আমি এসে পড়েছি আজ ভূত আড্ডা উইথ তানজিল থেকে। আজ রোজ শনিবার, ঠিক রাত 11:59। দীর্ঘ একটা ব্যস্ততার একটা সপ্তাহ, এবং সপ্তাহর পরে এই শনি এবং রবিবার গুলো আসে। আমি যেহেতু দেশের বাইরে থাকি, তো নর্মালি এই টাইমটাতেই একটা দিন ছুটি পাই, এরকম সময় শনি অথবা রবিবার। এবং খুবই হার্ড একটা টাইম আমার পাস হয়। তো যাই হোক, আমি চাই আমার এই নতুন যাত্রায় নতুন একটা চ্যানেল তৈরি করেছি, এবং আমি স্টোরিগুলো নিয়ে, ভৌতিক একটা অনুভূতি নিয়ে আমি একটা সুন্দর একটা পরিবার তৈরি করতে চাই। আমাদের বাংলাদেশে এরকম চ্যানেল আরও আছে, আমি জানি অনেক বড় বড় ক্রিয়েটর আছে, এবং আমারও ইচ্ছা একটা সুন্দর কমিউনিটি তৈরি করার। যদিও যার যার একটা ব্যক্তিগত আম, একটা সিস্টেম থাকে, তার একটা আলাদা একটা জোন থাকে। কারো বলার ধরন ভিন্ন হবে, কারো কোনো না কোনো একটা পার্থক্য থাকবে। তো আমিও অবশ্যই একটু একটু হলেও পার্থক্যভাবেই করতে চাই। এবং যেহেতু নতুন একটা চ্যানেল, অবশ্যই আমার অনেক অনেক স্টোরি দরকার। এবং দেশের বাইরে থাকার কারণে আমি আসলে সেভাবে করে কালেক্ট করতে পারছি না। তবুও আজ আমি 3টা স্টোরি নিয়ে এসেছি, যা অবশ্যই ভৌতিক তো হবেই। এবং আহ, আমি আশা করব যারাই আমার সাথে এবং আমার এই চ্যানেলের সাথে ইন ফিউচারে অ্যাড হবে, অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং কমেন্টে অবশ্যই আমাকে ফিডব্যাক দিবে কিভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারি, যাতে আপনাদের সাথে আমার যে কমিউনিকেশনটা হবে এটা খুবই সুন্দর হবে। এবং আমি অবশ্যই চাই যে আমাদের যোগাযোগগুলো অনেক ইজি হবে, যাতে আপনারা চাইলেই আমাকে স্টোরি দিতে পারবেন, এবং আমি আপনাদের স্টোরিগুলো আপনাদের মতো করে শেয়ার করব। যদি চান আপনাদের স্টোরি আপনারা আমার এখানে শেয়ার করতে, তাও করতে পারবেন আপনার নিজ ভয়েসের মাধ্যমে। আপনারা আমাকে চাইলে ইমেইল করতে পারেন addavut@gmail.com। স্পেলিংটা আপনারা চাইলে আমার ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আহ চলুন আজকে প্রথম ঘটনায় চলে যাই, কথা অনেক দীর্ঘায়িত না করে। কারণ অবশ্যই আপনারা যেহেতু স্টোরি শুনতে এসেছেন, আমার কথা শুনতে অবশ্যই আসেননি। চলুন চলে যাই প্রথম ঘটনায়। ভয়টা এখন শুরু। ভূত আড্ডা উইথ তানজিল।
আসসালামু আলাইকুম। আমি হাসান, ছদ্মনাম। ঘটনাটা 2016 সালের শেষের দিকের। তখন আমরা ধানমন্ডির একটা পুরনো 4 তলা ফ্ল্যাটের 3 তলায় থাকতাম। বাসাটা একটু অদ্ভুত ডিজাইনের ছিল। মেইন ডোরের পাশে ড্রয়িং রুম, তারপর একটা লম্বা সরু করিডোর চলে গিয়েছে ঘরের ভেতরের দিকে। ওই করিডোরের একদম শেষ মাথায় ছিল ছোট্ট একটা ঘর। আমরা ওই ঘরটাকে বলতাম 302 নম্বর রুম। আসলে ওটা ছিল একটা স্টোর রুম, যেখানে আমাদের বাসার অপ্রয়োজনীয় ভাঙাচোরা জিনিস, পুরাতন ট্রাঙ্ক আর কাগজের কার্টুন রাখতাম। ঘরটা এতই ছোট আর অন্ধকার ছিল যে দিনের বেলায়ও ওখানে লাইট জ্বালাতে হতো। আম, ওই বছরই সেপ্টেম্বর মাসের দিকে আম্মা হঠাৎ প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যান। আব্বা একা সরকারি চাকরি সামলে আম্মার দেখাশোনা করতে পারছিল না। আমাদের তখন ইউনিভার্সিটির ক্লাস, ল্যাব সব মিলিয়ে দম ফেলানোর সময় ছিল না। গত্যা আমাদের একজন সার্বক্ষণিক গৃহকর্মীর খোঁজ করতে হলো। অনেক খোঁজাখুঁজির পর এক পরিচিত লোকের মাধ্যমে বাগেরহাটের একটা মেয়েকে পাই, নাম মরিয়ম। বয়স খুব বেশি হলে 19 বা 20। মেয়েটা দেখতে খুব রোগা ছিল, গায়ের রং তামাটে, আর চোখ দুটো সব সময় কেমন যেন বড় বড় করে তাকাতো, যেন সে সারাক্ষণ কোনো কিছুর অপেক্ষায় আছে। মরিয়ম আসার পর আমাদের অনেক সুবিধা হলো। মেয়েটা খুব একটা কথা বলতো না, দিনভর আম্মার ঘরের পাশে বসে থাকতো। আব্বা ডাকলে মাথা নিচু করে এসে কাজ করে দিয়ে চলে যেত। যেহেতু আমাদের বাসায় অন্য কোনো বাড়তি ঘর ছিল না, তাই মরিয়মকে ওই শেষ মাথার স্টোর রুমে শুতে দেওয়া হলো। ওখানে একটা চৌকি দিয়েছিলাম। ঝামেলাটা শুরু মরিয়ম আসার ঠিক দিন 10 থেকে। এরপরেই যত ঝামেলা তা শুরু হয়ে যায়। ঠিক কত তারিখ ছিল আমার মনে নেই, তবে সম্ভবত অক্টোবরের কোনো একটা মঙ্গলবার। রাত তখন কয়টা হবে, আনুমানিক 2:30 বা 2:45। আমরা হঠাৎ পানির পিপাসায় ঘুম থেকে রাতে উঠতাম। তো সেদিন আমি হঠাৎ পানি খাওয়ার জন্য রাতে উঠলাম। ড্রয়িং রুমের ওপাশে একটা ফিল্টার ছিল। ওখান থেকে পানি খেয়ে যখন আমি আমার নিজের রুমে ফিরছি, তখন করিডোরের শেষ মাথা থেকে একটা অদ্ভুত শব্দ পেলাম। খুব নিচু গলার আর শব্দ। মনে হচ্ছিল কেউ বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি প্রথমে ভেবেছিলাম আম্মা হয়তো ব্যথায় কাঁদছেন, কিন্তু আম্মার রুমের দরজা তখন হা করে খোলা। ভেতর থেকে আব্বার নাক ডাকার আওয়াজ আসছে। শব্দটা আসলে আসছিল শেষ মাথার ওই 302 নাম্বার রুম থেকে। আমি করিডোর দিয়ে কয়েক পা এগোলাম, কিন্তু ওই অন্ধকারের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। তাই আর সামনে না গিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। ভাবলাম, নতুন একটা মেয়ে গ্রাম ফেলে এসেছে এত দূরে, হয়তো বাড়ির জন্য মন খারাপ। কিন্তু পরের 2 সপ্তাহে এই জিনিসটা একটা নিয়মে দাঁড়িয়ে গেল। ঠিক রাত 2:30 বাজলেই ওই ঘর থেকে গঙ্গানির মতো কান্নার শব্দ আসতো। মাঝে মাঝে শব্দটা একটু বদলে যেত। মনে হতো মরিয়ম একা কাঁদছে না, সে খুব নিচু স্বরে কারোর সাথে ফিস ফিস করে কথা বলছে। কিন্তু ওই রুমে তো আর কেউ নেই।
আমি একদিন আমার ছোট ভাই রাতুলকে জিজ্ঞাসা করলাম, এই রাতুল, তুই কি রাতে শেষ ঘরটার দিকে কোনো আওয়াজ পাস? রাতুল ল্যাপটপে গেম খেলছিল। ও না তাকিয়েই বলল, হুম। মরিয়ম খালা মনে হয় রাতে ফোনে ফোনে টিপে বা ফোনে কথা বলে কারোর সাথে, তো হতেই পারে। ব্যাপারটা তখন আমার কাছে অতটা সিরিয়াস মনে হয়নি। হয়তো আসলেই ও ফোনে কথা বলতো, কিন্তু এখন যখন পেছন ফিরে তাকাই তখন বুঝি আমরা কতটা ভুল করেছিলাম। মূল ঘটনাটা ঘটেছিল নভেম্বরের এক শুক্রবারে। সেদিন রাত তখন ৯:১০ বা ১০টা কাছাকাছি হবে। আমি আর রাতুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। আম্মা তখন ঘুমাচ্ছে। আব্বা করিডোরে মাঝখানে একটা লাইট নষ্ট হয়ে যাওয়ায় ওটা টুল পেতে ঠিক করছিলেন। মরিয়ম তখন রান্নাঘরে রাতের থালা বাসন মাজছিল। ওখান থেকে কল ছাড়ার আর বাসন থালা বাসনের টুংটাং শব্দ পাচ্ছিলাম। হঠাৎ আব্বা স্টোররুমের ওদিকটায় তাকিয়ে একটু জোরে বললেন, কিরে রাতুল, ওই অন্ধকার ঘরের ভিতর কি করছিস? আলমারির উপর থেকে লাইটের নতুন বাল্বটা এনে দে তো। কোনো জবাব এলো না। আব্বা ভাবলেন রাতুল হয়তো শুনতে পায়নি। তিনি আবার টুলের উপর থেকে একটু রেগে গিয়ে চেঁচিয়ে বললেন, তোদের দুজনকে ডাকছি, কেউ একজন এসে বাল্বটা দে। আব্বার গলার আওয়াজ পেয়ে আমি আর রাতুল দুজনেই ড্রয়িং রুম থেকে বের হয়ে করিডোরে আসলাম। আমাদের ওদিক থেকে আসতে দেখে আব্বা টুলের উপর থেকে কেমন যেন শক্ত হয়ে গেল। ওনার হাতের স্ক্রু ড্রাইভার মেঝেতে পড়ে গেল। আব্বা টুলের উপর থেকে নেমে আমাদের দিকে তাকালেন। ওনার মুখের চামড়াটা তখন কেমন যেন সাদা হয়ে গেল। আব্বা কি বলছিল তখন তা আমার ঠিক মনে নেই, তবে এরকম কিছু বলছিলেন, তোরা দুজন এখানেই ছিলে? আমরা বললাম, হ্যাঁ, আমরা তোর ড্রয়িং রুমে টিভি দেখছিলাম। আব্বা তখন কেঁপে কেঁপে স্টোর রুমের দরজা বন্ধ করে তাকিয়ে বললেন, তাহলে ভেতরে কি ছিল? একটু আগেই তো দরজা ফাঁক দিয়ে একটা লম্বা হাত বের হয়ে বাল্বটা ভেতরে টেনে নিল। আব্বার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। রান্নাঘর থেকে স্টোর রুমে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই, তাহলে ওই বন্ধ ঘরের ভেতরে কে? আব্বা কাঁপছেন দেখে আমি নিজে গিয়ে স্টোর রুমের দরজা ধাক্কা দিলাম। দরজাটা লক করা ছিল না, হালকা একটা শব্দ করে খুলে গেল। ঘরের লাইটটা জ্বালাতেই দেখলাম ভেতরে কোনো পুরুষ মানুষ নেই, কিন্তু ঘরের এক কোণায় চৌকির উপর মরিয়ম গুটিসুটি মেরে বসে আছে। সে প্রচন্ড কাঁপছিল। তার মাথাটা দু হাঁটুর মাঝখানে গোজা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ঘরের একমাত্র জানালাটা লোহার গ্রিল দিয়ে বন্ধ, কিন্তু ওই বন্ধ ঘরের ভিতর এক তীব্র হিমশীতল বাতাস বয়ে যাচ্ছিল। আর পুরো ঘরময় কেমন যেন একটা পচা ডোবার বা মরা ইঁদুরের গন্ধ ছড়ানোর মতো ছিল। আব্বা ঘরের ভিতর ঢুকে মরিয়মের সামনে দাঁড়ালেন। ওনার গলা তখনও কাঁপছিল। মরিয়ম, সত্যি করে বলো, এই ঘরে কে ঢুকেছিল? আর তুমি এভাবে কাঁপছো কেন? অনেক জিজ্ঞাসা করার পর মরিয়ম যা বলেছিল
তা আমি এখনো ভুলিনি। সে মাথা না তুলে শুধু বলল, ও ও আমার লগে থাকে। আব্বা একটু কড়া গলায় জিজ্ঞেস করলেন, কে থাকে? তোমার কোন আত্মীয় এই বাসায় ঢুকলো কিভাবে? মরিয়ম তখন মাথাটা তুলল, কিন্তু সে আমাদের দিকে তাকাচ্ছিল না। সে ঘরের এক কোণার অন্ধকারের দিকে তাকিয়েছিল। তারপর বলল, ছোটবেলা থেকেই আছে। আব্বা বলল, মানুষ? আব্বার গলার আওয়াজ একটু নিচে নামা শুরু করলো। মরিয়ম মাথা নাড়ল, মানে মানুষ না, না বোধক উত্তর দিল। এরপর ঘরটায় অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। রান্নাঘরের পানির কলের শব্দটাও তখন বন্ধ হয়ে গেছে। আমরা তিনজনের ভিতরে সবাই মরিয়মের দিকে তাকিয়ে আছি। মরিয়ম খুব আস্তে করে বলল, ও আমারে পাহারা দেয়। আমার বুকের ভেতরটা তখন কেমন জানি খালি লাগছিল। ওই পচা গন্ধটা তো আরো তীব্র হচ্ছিল। আব্বা তখন মরিয়মের খুব কাছে গিয়ে নিচু হয়ে বসলেন। ওনার তো চোখে তখন রাগের চেয়ে ভয়টা বেশি স্পষ্ট। আব্বা বললেন, ও এখন কোথায়? মরিয়ম উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড চুপ ছিল। ঘরটা এত শান্ত ছিল যে আমাদের নিজেদের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। মরিয়ম বলল, এই বাসাতেই আছে। আব্বা বলল, কোথায় আছে? আব্বা চারপাশে দেখলেন। মরিয়ম এবার আমাদের দিকে না তাকিয়ে স্টোর রুমের দরজার উপরে যে একটা ছোট্ট ভেন্টিলেটরের মতো অন্ধকার অংশ ছিল ওটার দিকে তাকালো। তারপর বলল, সব সময় একই জায়গায় থাকে না। এই কথাটা শোনার পর আমাদের আর কারো কোনো প্রশ্ন করার সাহসই হয়নি। মরিয়ম কোনো জিনের নাম বলেনি, কোনো ভূত বা ডাইনির গল্পও বলেনি, কিন্তু যেভাবে বলল সব সময় একই জায়গায় থাকে না, এই একটা বাক্য আমাদের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত নামিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল এই মুহূর্তেই হয়তো আমাদের মাথার উপরে সিলিংয়ের বা পেছনের অন্ধকার করিডোরে কেউ একজন আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আব্বা আর এক মুহূর্ত ওই বাসায় থাকার ঝুঁকি নিলেন না। তিনি মরিয়মকে বললেন, তুমি চাদরটা গায়ে দিয়ে আমাদের সাথে আসো। আমরা আম্মাকে হুইল চেয়ারে বসিয়ে শুধু গায়ের কাপড় আর মোবাইলগুলো নিয়ে ওই রাতেই মোহাম্মদপুরে আমার বাসায় চলে গেলাম। যাওয়ার সময় ড্রয়িং রুমের মেইন দরজাটা লক করার সময় আমার মনে হয়েছিল করিডোরের একদম শেষ মাথায় 302 নম্বর রুমের সামনে একটা লম্বা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে। হয়তো ওটা আমার চোখের ভুল ছিল, কিংবা হয়তো ওই ভয়ের মুহূর্তে আমার মন ওটা বানিয়ে নিয়েছিল, আমি জানি না। তবে ওই রাতে আমরা কেউ পেছনে আর তাকাইনি। পরের দিন সকালে আব্বা আমাদের এক পরিচিত হুজুরকে নিয়ে ওই ফ্ল্যাটে যান। হুজুর নাকি পুরো বাসায় বিশেষ কিছু দোয়া পড়ে ফু দিয়েছিলেন এবং আমাদের বলেছিলেন বাসাটা বদলে ফেলতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পরের দিন সকালে যখন আমরা মরিয়মকে তার জিনিসপত্র নেওয়ার জন্য ওই রুমে পাঠাই, মরিয়ম চৌকির তলা থেকে একটা মাটির ছোট্ট হাঁড়ি বের করছিল। ওটার ভেতর লাল সুতো দিয়ে জড়ানো কিছু একটা ছিল।
ওটা কি ছিল? মরিয়ম কেন ওটা ঢাকা শহরে নিয়ে এসেছে? সেটা আমার আর কখনো জানতে চাইনি। ওই দিনেই দুপুরের দিকে মরিয়মকে তার এজেন্সির মাধ্যমে বাগেরহাটে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। যাওয়ার সময় মরিয়ম একবারের জন্য আমাদের দিকে তাকায়। সে চলে যাওয়ার ঠিক ৩ দিন পর আমরা ধানমন্ডির ওই ফ্ল্যাটটা ছেড়ে দেই। আজ প্রায় ১০ বছর হয়ে গেছে এই ঘটনার। আমরা এখন উত্তরা থাকি। নতুন বাসা, নতুন পরিবেশ। আম্মাও এখন অনেকটা সুস্থ। কিন্তু আজও মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং ডাইনিং রুম বা করিডোরের ওপাশ থেকে কোনো হালকা খড়খড় শব্দ পাই। আমার বুকটা ধক করে ওঠে। আব্বা ঠিক কি দেখেছিলেন ওই রাতে? ওনার চোখের সামনে কেমন হাত এসে বাল্বটা নিয়ে গিয়েছিল, সেটা আব্বা আজও আমাদের খুলে বলেনি। কিন্তু আমি যতটুকুই জানি, সে যখন লাইটটা খুলছিল, একটা কালো হাত তার হাত থেকে লাইটটা নিয়ে সে ঘরের ভিতর চলে গিয়েছিল। আর কি দেখেছিল বাকিটা কখনোই সে আমাদেরকে বলতে চায়নি। আমরাও কখনো ওনাকে জিজ্ঞাসা করার সাহস পাইনি। কিছু কিছু জিনিস ধোঁয়াশা থাকাই ভালো। তবে মরিয়মের ওই শেষ কথাটা আমার মাথা থেকে আজও বের হয়নি। যখন কোনো অন্ধকার ঘরের দিকে তাকাই, আমার মনে হয় ওরা তো সবসময় এই জায়গায় থাকে না। হয়তো এই মুহূর্তে ওটা আমার খুব কাছেই কোথাও আছে। আমি আজও ভাবি মরিয়ম হয়তো সেই দিন একা আসেনি। সে হয়তো কাউকে তার সাথে করে আমাদের ওই বাসায় নিয়ে এসেছিল। জানি না সেটা কি আজও আছে আমাদের এখানে, নাকি সে তার নিজের গন্তব্যে চলে গিয়েছে। ধন্যবাদ লিসেনার্স, এটাই ছিল আমার ঘটনা। জানি সেরকম কোনো ভয়ঙ্কর কোনো স্টোরি না, তবুও এটা একটা বাস্তব অভিজ্ঞতা যা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং প্রথম ঘটনাটি শোনার জন্য। আমারও খুব ইন্টারেস্টিং লেগেছিল স্টোরিটা পড়ার সময়, যে একটা রুম, সেই রুমের ভেতর কিছু একটা হাত বাড়িয়ে দিল এবং তার বাবার থেকে লাইট নিচ্ছে। আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এরকম ঘটনা হয়। সবসময় যে অবয়বটা দেখা যাবে, তা সে সামনে এসে বলবে কিছু একটা বা স্বপ্নে দেখা দিবে, আসলে সব ঘটনাতে কিন্তু এরকমটা হয় না। কিছু কিছু সময় মানুষ শুধুমাত্র অনুভব করতে পারে, ছোটোখাটো কিছু জিনিস দেখতে পারে, তারপরে অনেক ভয়ঙ্কর একটা অনুভূতি আসলে যার জীবনে ঘটে সেই বুঝতে পারে। এবং বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণই আপনার উপর। কারণ ঘটনা ঘটার সময় আমি ওখানে ছিলাম না বা আপনিও ছিলেন না। তো জাস্ট এটা একটা অনুভূতি যা আমরা নিতে পারি। ধন্যবাদ সবাইকে। চলুন কথা আর দীর্ঘায়িত না করে এর পরের ঘটনায় আমরা চলে যাই। এখন ফেনী শহরের একটা ঘটনা শুনব এবং এটাও একটা ভয়ের অনুভূতি আপনার ভিতরে নিয়ে আসতে পারবে, এটা আমি আশা করি। চলুন চলে যাই। ভূত আড্ডা, ভূত আড্ডা। What's ganja? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আমি রায়হান ছদ্মনাম।
অনেক ঘটনাই থাকে যেগুলো শুনলে অনেক মানুষ হাসেন, আবার অনেক মানুষের জীবনে সেসব ঘটনা নিত্যদিনের সঙ্গী। আমার কিছু বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করছি এবার। আমি আমার শৈশবের শেষাংশ কাটিয়েছি ফেনী শহরে। রামপুরের সেই বাসাটা থেকেই বোধহয় সবকিছুর শুরু। জায়গাটা এখন কি অবস্থা বলতে পারি না, তবে তখন বেশ নির্জন ছিল। গেটের ভেতরে ঢুকে লম্বা পথ, তারপর বিল্ডিং, গেটের ভিতরে ডানে একটা একতলা টিনের বাড়ি, আর বিল্ডিংটার পাশে আরেকটা বাড়ি। গেটের ভেতরে বাম পাশে ছিল বেশ জংলা একটা জায়গা। সেখানে বাড়িওয়ালা দাদির কবর, তার পাশে অসংখ্য গাছপালা। প্রতিবেশী এক আন্টি একবার বলেছিলেন যে তিনি সেই কবরস্থানে অসম্ভব লম্বা শরীরের কাউকে গভীর রাতে হেঁটে বেড়াতে দেখেছেন। আমি তখন নিতান্তই ছোট, শৈশবে অন্তত ভীতু প্রকৃতির ছিলাম বলেই হয়তো বড়বেলায় এসে ভয়ের লেশমাত্র অনুভব করি না বেশিরভাগ সময়। এসব কাহিনী তখন শুনতাম আর বুক দূর দূর করে কাঁপত। এজন্যই বোধহয় মা আমাকে সেই বাসার ঘটনাগুলো তখন বলেনি। ঘটনা খুব বিশেষ কিছু না, তবে প্রায়ই হতো। সেটা হলো যখন তখন আতরের তীব্র ঘ্রাণ পাওয়া, আমাদের বাসার আতর কড়াভাবে নিষিদ্ধ, কারণ মা সেটা সহ্য করতে পারতেন না, তার মাথা ধরে যায়। সুতরাং বাসার কারোর আতর দেওয়া থেকে সেই গন্ধ পাবার প্রশ্নই ওঠে না। মা প্রায় পেতেন, এবং অনেক সময় শুধু তিনিই পেতেন, আমার বাবা সেটা পেতেন না, একই রুমে থেকেও। পরবর্তীতে কোনো একটা কারণে আমরা সেই বাসা ছেড়ে ট্রাঙ্ক রোড পার্শ্ববর্তী নাজির রোডে এসে বাসা নেই নিকুঞ্জ ছায়াতে। সেই বাসায় আমার সাথে ঘটনা দুটো ঘটে। আমি বেশ নিঃসঙ্গ একটা ছেলে ছিলাম। আমার খেলার সবচেয়ে বড় সাথী ছিল আমার কল্পনার বন্ধুরা। তাদের কল্পনা করে আমি রুমে একা একা খেলতাম। একদিন রাতে, খুব বেশি না, 8টার দিক হবে, আমি রুমে খেলছিলাম। আমার রুমের দরজা থেকে রান্নাঘর একদম সোজা দেখা যেত। রান্নাঘরের লাইটটা জ্বালানো ছিল। আমি খেলতে খেলতে হঠাৎ রান্নাঘরের দিকে চোখ পড়তেই আমার মনে হলো যে আমার হৃৎস্পন্দন থেমে যাবে। মূর্তির মতো দাঁড়িয়ে থেকে আমি দেখলাম রান্নাঘরে ফিল্টারটার পাশেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়ের মুখ ফ্যাকাশে সাদা বর্ণের, মুখটা একটা হা করা, ঠোঁট দুটোই রক্তবর্ণের, আর দাঁতগুলো বেশ ধারালো। আমি এক নাগারে কিছুক্ষণ চেয়ে চোখের পলক ফেলতেই দেখি সেই মেয়েটি আর নেই। এটা দেখার পর আমি দৌড়ে চলে যাই। তার কয়েকদিন পরে একই রকম সিনারিওতে, অর্থাৎ রাতে আমি খেলার সময় হঠাৎ জানালার দিকে চোখ পড়ল। জানালাটা ছিল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গায়। সেখান দিয়ে আরেকটি ফ্ল্যাটের জানলা দেখা যেত। সেদিকে চোখ যেতেই দেখলাম কোনো মানুষ নয়, শুধু একটা মুখোশ আমার দিকে তাকিয়ে আছে। মুখোশের পেছনে কেউ নেই, অথচ মুখোশ হাওয়ায় ভেসে আমার দিকে তাকিয়ে আছে। বাদামি রঙের সেই মুখোশের চোখের গর্ত কালো, মুখের গর্ত কালো। পলক ফেলতেই আবার একই কাহিনী, ভ্যানিশ। কোথায় গেল? সেদিনও আমি চিতাবাঘের মতো দৌড়ে পালিয়ে গেলাম।
ফেনী শহরের সেই পরিবেশ আমরা ছেড়ে আসি। মানুষের বসবাসের অনুপযোগী শহর ঢাকায় এসে ভেবেছিলাম যে হয়তো আর এসব হবে না, কিন্তু তাও আর হলো না। প্রায় মা আদরের ঘ্রাণ পেতে লাগলেন, এবার আমরাও পেতে লাগলাম। গোসলের সময় চুল টানা, গভীর রাতে চেয়ার টানার শব্দ, ধূপ ধাপ দৌড়ানোর শব্দ, আর এক রুমে খেতে বসলে আরেক রুমে সুইচ টেপার আওয়াজ, খাটে বসার আওয়াজ ইত্যাদি হলো আমাদের নিত্যদিনের সঙ্গী। অনেকেই এসবে বিশ্বাস করেন না, তবে জনাব, কিছু জিনিস হয়, সত্যিই হয়। বিশ্বাস করাটা আমাদের ইমানের অঙ্গ। জানি না আমার সাথে ঘটা ঘটনাগুলো শিশু মনের হ্যালুসিনেশন ছিল কিনা। পরে অনেকবার ভেবেছি, কোনো উত্তরে পৌঁছানোর সৌভাগ্য আমার হয়নি। তবু আমি বলে রাখি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল এটাও। আমি তো খুবই এনজয় করলাম। আপনাদের কেমন লেগেছে? আপনাদের কি অনুভূতি হয়েছে স্টোরিটা শোনার সময়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু ফেনীর একটা আমরা স্টোরি শুনলাম, ঘটনা শুনলাম, চলুন এখন চলে যাই আমরা চট্টগ্রামের একটা ঘটনায়। এবং এই জায়গাকে ঘিরে আরও অনেক স্টোরি আছে আমার জানা মতে। যদি আপনাদের কাছে থাকে আমাদেরকে ইমেল করতে পারেন addabhoot@gmail.com, স্পেলিং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন এখন চলে যাই আমরা চট্টগ্রামের একটি ঘটনায়। শুনছ? রাত নামলে ছায়ারা জেগে ওঠে। এখানে কারা আছে? দরজাটা খুলে গেছে। ভূত আড্ডা, ভূত আড্ডা। What's ganja? আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দেব এবং আমি আজকে আপনাদের একটা ভৌতিক ঘটনা শেয়ার করছি। আমার দেশের বাড়ি চট্টগ্রাম জেলায়। আমি এখন যে ঘটনাটি বলবো তা চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকায়। ভাড়া বাসায় থাকতাম আমরা। তবে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িওয়ালাদের বসবাস করার বাড়িটা ছাড়াও অন্য একদিকে কিছু ভাড়া বাসা, তার অন্যদিকে পুকুর, বিভিন্ন গাছপালা ও বাঁশঝাড়। এছাড়াও রয়েছে অনেক পরিত্যক্ত জায়গার মতো খোলা জায়গা, যেখানে কেউ যায় না বললেই চলে। শুধুমাত্র অপরিচিত লোকেরা বলতে কেউ কখনো বাড়িওয়ালার কিংবা ভাড়াটিয়াদের বাসায় বেড়াতে আসলে পুরো বাড়ির বিশাল এরিয়ায় হাঁটাহাঁটি করত কিংবা ঘুরে বেড়াতো। এর মধ্যে এক সময় বাবা হঠাৎ করে বেড়ানো ও ডাক্তার দেখানোর জন্য ভারতে গিয়েছিল। আমার ভাইকে সহ বাবার সাথে করে নিয়ে যাওয়াতে বাসায় ছিলাম শুধু মা আর আমি। যেহেতু আমরা একা থাকতাম, তাই আমাদের সাথে থাকার জন্য গ্রাম থেকে খবর দিয়ে আমার মামাকে আমার বাসায় নিয়ে আসা হলো। এমন সময় মামা ছিল অসুস্থ। ডাক্তার দেখানো কিংবা আমার সাথে থাকা হবে এই সুবাদে মামা চলে আসলো। এখানে আরও একটি আশ্চর্যের বিষয় হলো, শহর হলেও
বাঁশঝাড়ের পাশাপাশি ওই বাড়িতে তেঁতুল গাছ, নিম গাছ, খেজুর গাছ, তাল গাছ, আতা গাছ, তুলা গাছ, এই সব গাছই আছে। যেসব গাছ সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ছোটবেলা থেকেই ভৌতিক বিষয়ক অভিজ্ঞতা আছে। তা গল্প শোনা হোক কিংবা বাস্তব অভিজ্ঞতাই থাকুক, কারণ প্রায় এসব গাছ কেন্দ্রিক অনেক ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি। আরও একটা কথা বলে রাখি, আমাদের বাসা থেকে 10 থেকে 15 পা পরে একটি বড় ড্রেন, যেটাকে আমরা খাল বলে থাকি, একটু বড়ই ছিল। যেটা ছিল চাকতাই খাল। সে খালটার একটা অংশ আমাদের বাসার পাশ দিয়ে বয়ে গেছে। হঠাৎ এক রাতে মা আর আমি ভিতরের রুমে ঘুমাচ্ছি, আর মামা শুয়েছিল আমাদের ঘরের ঠিক সামনে রুমটাতে। মামা সিগারেট খেত। ওই রাতে মামা সিগারেটের খাওয়ার নেশা থেকে হোক কিংবা শরীর খারাপ লাগা থেকে মামা জেগে গেল। তখন রাত 2:30টা। আমাদের বাসাটা যেহেতু নিচতলা ছিল, দরজা খুলতেই বাইরে ঘুটঘুটে অন্ধকারযুক্ত পরিবেশ। দরজা খোলা মাত্র মামা শুনতে পেল বাঁশঝাড় থেকে কোনো একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা শোনার পর মামা দেখতে পেল কুকুরের আকৃতির একটা বিশাল বড় বিড়াল। ঘটনার আকস্মিকতায় তিনি সাথে সাথে একটি সিগারেটে আগুন জ্বালিয়ে নিলেন, কেননা আমাদের চট্টগ্রাম, বিশেষ করে গ্রাম্য মানুষের একটা বিশ্বাস যে আগুন থাকলে অশরীরী কোনো কিছু স্পর্শ কিংবা ক্ষতি করতে পারে না। মনের এই ধারণাটি কেটে না উঠতেই হঠাৎ করেই সে বিড়ালটি পরিণত হলো একটা কুকুরে, যার আকৃতিটা হঠাৎ করে হয়ে গেল একটা বড় গাভী কিংবা ষাঁড়ের মতো। মামারা যেহেতু গ্রামে বড় হয়েছেন, তাই এসব বিষয়ে কম বেশি ধারণা ওনার ছিল। তাই ওনার চোখের সামনে ঘটে যাওয়া একের পর এক দৃশ্য দেখার পর উনি আর বাসা থেকে বাহিরে বের করলেন না, সাহসও পাননি। দরজা থেকে দাঁড়িয়ে এই সব দৃশ্য দেখছিলেন। একসময় দেখতে পেলেন ওই গাভীর আকৃতির কুকুরটি একটি বড় আকৃতির মানুষে পরিণত হলো। আসলে ব্যাপারটা এরকম ছিল, সে দেখলো প্রথমে একটা বিড়াল, সে বিড়ালটা থেকে তারপর একটা কুকুরের রূপ নিল। কুকুরটা একটা সময় কুকুর এবং গাভীর মাঝামাঝি কোনো একটা রূপ নিল, অনেক বড় দেখতে, অনেকটা গাভী, কিন্তু সেটা কুকুর ছিল। তো এক সময় সেটা একটা মানুষে পরিণত হলো অবয়বে। মানুষটার আকৃতি নাকি এমন ছিল, পৃথিবী সৃষ্টির পর থেকে হয়তো এমন সাইজের মানুষ কেউ দেখেনি। লম্বায় প্রায় 10-12 ফুটের মতো। এরপর দেখতে পেলেন ওই মানুষটি বাসার পাশে থাকা ওই যে খালের মতো একটা ড্রেন ছিল, সেই রাস্তায় হাঁটার মতো হেঁটে পার হয়ে গেল। পাশেই ছিল চন্দনপুরার ঘন গাছগাছালিতে ঘেরা তৎকালীন জমিদার বাড়ির মতো আরেকটি সাদা বাড়ি, যেটা হয়তো সৌন্দর্যের কারণে মানুষজন এখনো যত্ন করে পরিপাটি করে রেখেছে। এই ছিল এক রাতে আমার মামার সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার গল্প। সকাল হওয়ার পর যেটা আমার মামার মুখে শুনতে পেলাম, এছাড়া এই বাড়ি ঘিরে ছোট বড় আরো অনেক সত্য ঘটনা রয়েছে। যদি আপনাদের এই প্রথম ঘটনাটি ভালো লাগে, আগামীতে আরো ঘটনা আমি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শোনো,
এই বাড়ির আলো জেগে ওঠে, অন্ধকারে কারা হাঁটে, ঠান্ডা বাতাসে নাম ডাকে। ভয়টা এখন শুরু। ভূত আড্ডা উইথ তাঞ্জেল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, যারা এই স্টোরিগুলো যেই মাধ্যম থেকে আমি পেয়েছি, যাদের স্টোরি ছিল তাদেরকে অনেক ধন্যবাদ এগুলো জন্য। এবং স্টোরিগুলো আসলে বিভিন্ন মাধ্যমে কালেক্ট করা হয়েছে, আমি কারো কাছ থেকে ডাইরেক্টলি স্টোরিগুলো পাইনি, যেহেতু তাদেরকে আমি পার্সোনালি চিনি না। এখন যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আমাকে বিভিন্ন মাধ্যমে এগুলো কালেক্ট করতে হচ্ছে। তারপরে যতটুকু শুনতে পেরেছি স্টোরিগুলো অথেন্টিক ছিল। আর যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদেরকে স্টোরি পাঠান, কারণ ঘটনা ছাড়া একটা হরর স্টোরি টেলিং এর চ্যানেল চালানোটা আসলে পসিবল হয় না। যেহেতু আমি নতুন একদমই, সেহেতু এখন এইভাবেই কালেক্ট করতে হচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকবেন। আমার সাথে যারাই যুক্ত হবে তারা আমাকে হেল্প করবেন। আমার ইমেল অ্যাড্রেসে আমাকে স্টোরি পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি, addabhoot@gmail.com স্পেলিং আপনারা চাইলেই আমাদের দেখতে পারবেন ডিসক্রিপশন থেকে। এছাড়া আমরা চাচ্ছি সামনে আরো নতুন কোনো একটা প্রোগ্রাম চালু করার। এখন আমরা সপ্তাহে একটা করে যাব এপিসোড নিয়ে, এবং যেহেতু আমি জব করি, দেশের বাইরে থাকি, তো আমি চেষ্টা করব শনিবার রাতে অথবা রবিবার রাতে যে কোনো একটা, আপনারা যদি চান আপনাদের কোনো নির্দিষ্ট কোনো দিন থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আমি সেই একটা টাইম শিডিউল করে সেখানে প্রত্যেক টাইম টু টাইম স্টোরি টেলিংগুলো এপিসোডগুলো আপলোড করব। এবং আজ শনিবার ঠিক রাত 11:59 এই এপিসোডটা পাবলিশড হবে। তো আমি চেষ্টা করব এখন থেকে শনিবার দিন করেই এই টাইমে আমি রেগুলার ভিডিওগুলো আপলোড করব, এবং ইন ফিউচারে লাইভ করারও চিন্তা ভাবনা আছে। যদি আপনারা আমাদের পাশে থাকেন, অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের দিতে পারেন, যে আমরা কিভাবে আরও আপনাদের শোনার যে এক্সপেরিয়েন্সটা আছে সেটা ইমপ্রুভ করতে পারি। এবং আজকে যে স্টোরিগুলো ছিল, এখানে কিছু কিছু শব্দ, কিছু কিছু জিনিস ছিল যা আমার কাছেও মাঝে মাঝে একটু অন্যরকম লেগেছে, কিন্তু আসলে আমার কিছু করার নেই, কারণ এখানে যেভাবে লেখা থাকে আমার সেভাবেই উপস্থাপন করতে হয়েছে। তো শোনার ক্ষেত্রে অনেক সময় অনেক কটু লাগতে পারে, অনেক শব্দ উচ্চারণে আমার এমন হতে পারে আপনাদের কাছে যে উচ্চারণে একটু ভুল হয়েছে বা উচ্চারণটা খারাপ লেগেছে, হতে পারে। তো সেই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আমি চেষ্টা করব আরও ইমপ্রুভ করার, যাতে আপনাদের জন্য আমি আরও সুন্দর একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, এবং এখানে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমরা সামনে একটা সুন্দর যাত্রা তৈরি করতে পারবো, যাতে ভবিষ্যতে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে, এবং আপনাদের সাথে আমি সরাসরি কমিউনিকেশনের মাধ্যমে স্টোরি কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছ? রাত নামলে ছায়ারা জেগে ওঠে, এখানে কারা আছে? দরজাটা খুলে গেছে। ভূত আড্ডা।